9-এর মেয়েরা, তোমাদের এই প্রথম আমি ক্লাস শুরু করছি। তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন পদ্ধতি, এবং এই শ্বসন হচ্ছে থার্ড চ্যাপ্টারে কতগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়া আছে, তার একটা পার্ট হচ্ছে শ্বসন। তো এই শ্বসনের দুটো ভাগ আছে, এক হচ্ছে বহিঃশ্বসন বা শ্বাসক্রিয়া যেটাকে বলছি আমরা, আর হচ্ছে কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। বহিঃশ্বসন কেন, তার কারণ কতগুলো অঙ্গের মাধ্যমে হয়, কোনো কোষের ভেতরে হয় না, কিন্তু কোষ দিয়ে গঠিত অঙ্গের মাধ্যমে বহিঃশ্বসন হয়। আর অন্তঃশ্বসন হচ্ছে কোষের ভেতরে সংঘটিত হয়, কোষের ভেতরে পুরোপুরি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ কতগুলো রাসায়নিক বিক্রিয়া আমরা দেখব উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পরপর ঘটতে থাকে। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন দুটো পুরোপুরি আলাদা, একটা কতগুলো অঙ্গের মাধ্যমে হয়, আর কোষীয় শ্বসন হচ্ছে কোষের ভেতরে হয়, খাদ্যবস্তুর জারণ হয়। দুটো আলাদা পদ্ধতি ঠিকই, কিন্তু দুটোই একে অপরের সাথে সম্পর্কিত। কীরকম না, বহিঃশ্বসনের দ্বারা আমরা যে অক্সিজেন গ্রহণ করছি বহিঃশ্বসন প্রক্রিয়ায়, সেই অক্সিজেনের সাহায্যেই কিন্তু কোষীয় শ্বসন অর্থাৎ খাদ্যবস্তুর জারণ হয়, এবং খাদ্যবস্তুর জারণের দ্বারা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার বহিঃশ্বসন প্রক্রিয়ায় নির্গত হচ্ছে। বহিঃশ্বসন হচ্ছে শুধুমাত্র অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ পদ্ধতি। আর এই অক্সিজেনের ইউটিলিটি কি না, এই অক্সিজেনের সাহায্যেই কোষীয় শ্বসন বা খাদ্যবস্তুর জারণ হয়। খাদ্যবস্তুর জারণের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা আবার বহিঃশ্বসন প্রক্রিয়ায় বাইরের দিকে নির্গত হয়। তাহলে যদিও দুটো পুরোপুরি আলাদা, একটা অঙ্গের মাধ্যমে হয়, একটা কোষের ভেতরে হয়, তথাপি একে অপরের সাথে সম্পর্কিত। তোমাদের প্রথমে আমি আলোচনা করব বহিঃশ্বসন বা শ্বাসক্রিয়া পদ্ধতি। বহিঃশ্বসন মানেই অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ। উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে ঘটে, তাহলে নিশ্চয়ই এখানে প্রথমেই জানা দরকার যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ মানেই নিশ্চয়ই কতগুলো অঙ্গের মাধ্যমে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে কি এরকম কোনো অঙ্গ আছে? অবশ্যই আছে। যেমন তোমরা জানো পাতার মধ্যে অবস্থান করছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই স্টোমাটাই হচ্ছে প্রধান উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস অঙ্গ রূপে কাজ করে। এছাড়াও আছে লেন্টিসেল। লেন্টিসেল কাকে বলে? লেন্টিসেল হচ্ছে কিছু গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, গুল্ম এবং বৃক্ষ বিরুৎ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু থাকে না। গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের বায়বীয় অংশে, অর্থাৎ কাণ্ডের গায়ে থাকতে পারে, ফলের ত্বকে থাকতে পারে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যার মাধ্যমেও কিন্তু এই গ্যাসীয় আদান প্রদান অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ হয়ে থাকে। আরও তোমরা জানবে যে কিছু কিছু লবণাম্ব উদ্ভিদ যেগুলো হ্যালোফাইটস, এই হ্যালোফাইটসের ক্ষেত্রে এদের কি হয়, এরা নিশ্চয়ই জানো তোমরা যে লবণাক্ত এবং কাদাযুক্ত মাটিতে এরা জন্মায়। তাই এদের কিছু মূল কি হয় না, অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসছে, এবং এই মূলের অগ্রভাগে অসংখ্য ছিদ্র থাকে, শ্বাস ছিদ্র, যার মাধ্যমে এরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই বিশেষ ধরনের মূলকে বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর্স বলা হয়ে থাকে। তাহলে উদ্ভিদের শ্বাসঙ্গগুলো শুধুমাত্র তোমাদের মুখেই বলে দিলাম, ছবি এঁকে এখানে আমি দেখাইনি। কি কি বললাম আবার বলছি, পত্ররন্ধ্র বা স্টোমাটা আছে প্রধান, এছাড়াও লেন্টিসেল দেখতে পাওয়া যায়, এবং লবণাম্ব বা হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ যেগুলো এদের ক্ষেত্রে আছে শ্বাসমূল, যার সাহায্যে ব্যতিক্রমী মূল তোমরা জানবে, যার সাহায্যেও কিন্তু গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে। আচ্ছা, তো আমরা মূলত এখানে প্রাণীদের কি কি শ্বাসঙ্গ দেখা যায় সে সম্পর্কে আলোচনায় যাব। প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা একদম দেখো এখানে একটা চার্ট তৈরি করেছি আমি, নিম্ন শ্রেণীর প্রাণীদের কথা যদি আমি চিন্তা করি, যেমন হতে পারে অ্যামিবা, প্রাণী বলবো না কিন্তু তোমরা নিশ্চয়ই জানো এরা হচ্ছে, এদেরকে কি বলা হয়, প্রোটিস্ট। এদেরকে অ্যাকচুয়ালি প্রোটিস্ট বলা হয়, এরা কিন্তু প্রাণী না, এরা হচ্ছে প্রোটিস্টের মধ্যে পড়ছে, প্রোটিস্ট। অ্যামিবা এখানে একটাই এক্সাম্পল দিয়েছি, এছাড়াও হতে পারে প্যারামেসিয়াম, জিয়ার্ডিয়া। এই প্রোটিস্টদের ক্ষেত্রে এরা যেহেতু এককোষী, এদের ক্ষেত্রে কোষ পর্দার সাহায্যেই এই গ্যাসীয় আদান প্রদান অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ হয়ে থাকে। এরা অ্যামিবা, প্যারামেসিয়াম এদের ক্ষেত্রে।
তারপরে দেখো হাইড্রা, স্পঞ্জ, এদের দেহ তলের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। কেঁচো, জোঁক, এদের ক্ষেত্রে দেহত্বক, এদের দেহত্বক কিরকম হয় না সিক্ত বা ভেজা এবং রক্ত জালকপূর্ণ হয়, যার সাহায্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে থাকে। এবার চলে আসছি দেখো বিভিন্ন আর্থ্রোপোড অর্থাৎ সন্ধিপদ পর্বের কিছু কিছু প্রাণী, যেমন সন্ধিপদ পর্বের পতঙ্গ শ্রেণীভুক্ত যারা, যেমন প্রথমেই উদাহরণ হিসেবে মনে আসতে পারে আমাদের আরশোলা। এদের শ্বাসঅঙ্গ কি দেখতে পাওয়া যায়, শ্বাসনালী বা ট্রাকিয়া দেখতে পাওয়া যায় এবং এদের দেহের দুপাশ দিয়ে 10 জোড়া শ্বাসছিদ্র থাকে। 10 জোড়া শ্বাসছিদ্র কতগুলো নালীর সাথে যুক্ত থাকে, যে নালীর মাধ্যমে এদের সরাসরি বাতাসের সাথে গ্যাসীয় আদান প্রদান হয়। অর্থাৎ ছিদ্রের মাধ্যমে অক্সিজেন ঢুকছে এবং নালীর মাধ্যমে কোষে কোষে পরিবাহিত হচ্ছে অক্সিজেন এবং কোষ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার এই নালী পথেই বিপরীত দিকে প্রবাহ হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো, এর আগে পড়েছিলে যে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী যারা, এদের ক্ষেত্রে রক্তের মধ্যে কোনো শ্বাসরঞ্জক থাকে না। তাহলে এদের রক্তকে কি বলা হয়, শ্বাসরঞ্জকবিহীন এই বর্ণহীন যে রক্ত, একে বলা হয়ে থাকে হিমোলিম্ফ। তোমরা নিশ্চয়ই জানো যে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন হতে পারে, হিমোসায়ানিন হতে পারে। এই শ্বাসরঞ্জকই শ্বাসবায়ু পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এদের ক্ষেত্রে পতঙ্গ শ্রেণীভুক্ত যারা, যেমন হতে পারে আরশোলা, মাছি, মশা, বিভিন্ন রকম প্রজাপতি, এদের ক্ষেত্রে যেহেতু হিমোলিম্ফ আছে, শ্বাসরঞ্জকবিহীন রক্ত, তাহলে নিশ্চয়ই এই ধরনের রক্ত এদের শ্বাসবায়ু পরিবহনে অংশগ্রহণ করবে না। তাহলে সেক্ষেত্রে কি হয় না ছিদ্রের মাধ্যমে ঢুকছে এবং নালীর মাধ্যমে সরাসরি কতগুলো পাইপের মাধ্যমে কোষে কোষে পরিবাহিত হচ্ছে এবং কোষ থেকে উৎপন্ন CO2 আবার বিপরীত পথে প্রবাহিত হয়ে বেরিয়ে যাচ্ছে শ্বাসছিদ্রের মাধ্যমে। এছাড়াও আর্থ্রোপোড পর্বের আরো কতগুলো এক্সাম্পল তোমরা জানবে, যেমন মাকড়সা, কাঁকড়া বিছে, এদের ক্ষেত্রে বুক লাং থাকে। একে বাংলায় কি বলা হচ্ছে পুস্তক ফুসফুস। পুস্তক ফুসফুস দেখা যায়, বুকলাং বা পুস্তক ফুসফুস বিশেষ ধরনের রেসপিরেটরি অর্গান দেখা যায়। এছাড়াও এই আর্থ্রোপোড পর্বের মধ্যেই পড়ছে দেখো রাজ কাঁকড়া বা লিমুলাস বা রাজ কাঁকড়া, এর ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান কি থাকে, বুকগিল বিশেষ ধরনের রেসপিরেটরি অর্গান দেখতে পাওয়া যায়, যেটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানে সাহায্য করে। এরপরে তোমরা জানবে বিভিন্ন মাছ, জলজ মাছ, এদের ক্ষেত্রে নিশ্চয়ই জানো যে প্রধান জলজ প্রাণীদের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ হচ্ছে ফুলকা। তবে কিছু কিছু জিয়ল মাছ যেমন কই, শিঙি, মাগুর, শোল প্রভৃতি মাছের ক্ষেত্রে শুধুমাত্র ফুলকা দিয়েই হয় না। কেন? তার কারণ এরা যেহেতু কাদাযুক্ত, জীবাণুযুক্ত জলে অবস্থান করে, এই ধরনের জলে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, তাই জলে দ্রবীভূত অক্সিজেন এদের শ্বাসক্রিয়া চালানোর জন্য যথেষ্ট হয় না এবং তার জন্য এরা কি করে, ফুলকা তো আছেই যার সাহায্যে জল থেকে যতটুকু পারছে নিচ্ছে, এছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র, বিশেষ ধরনের শ্বাসযন্ত্র থাকে যার সাহায্যে এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে থাকে। জিওল মাছ যেমন কই, শিঙি, মাগুর, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক এক মাছের ক্ষেত্রে এক এক রকম আকৃতির হয়। কারো ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে শ্বাসবৃক্ষ, কারো ক্ষেত্রে গোলাপ ফুলের মতন হয়, এক এক রকম মাছের ক্ষেত্রে এক এক রকম, কারো ক্ষেত্রে নালীর মতন হয়, এক এক রকম মাছের ক্ষেত্রে এক এক রকম দেখতে হয়। আচ্ছা, তাহলে এই গেল। এবার দেখো কতগুলো জলজ প্রাণী যেমন তিমি, কুমির, ডলফিন, এরা কিন্তু ব্যতিক্রমী, যারা জলে থাকা সত্ত্বেও এদের শ্বাসঅঙ্গ কি না ফুসফুস। কেন ফুসফুস? তার কারণ তিমি এবং ডলফিন এই দুটোই হচ্ছে স্তন্যপায়ী, জলে থাকে তথাপি স্তন্যপায়ী, আর কুমির হচ্ছে রেপটাইল, সরীসৃপ। তাহলে এরা কিন্তু ব্যতিক্রমী, যারা জলে থাকা সত্ত্বেও এদের শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস দেখতে পাওয়া যায়। তো এইভাবে কতগুলো প্রাণী তোমাদের জানতে হবে, এভাবে ছকের আকারে তোমরা পড়বে যে কোন প্রাণীর ক্ষেত্রে কোন ধরনের শ্বাসঅঙ্গ দেখা যায়। শুরুতেই বলেছি শ্বাসঅঙ্গ মানে যার সাহায্যে আমাদের বহিঃশ্বসন বা শ্বাসক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ হয়ে থাকে। এরপরে চলে আসবো যেটা আমাদের প্রধান আজকে জানার বিষয়, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে মানব শ্বাসতন্ত্র
কি কি অংশ দিয়ে গঠিত হয় এবং কিভাবে আমাদের এই শ্বাসক্রিয়া সম্পন্ন হয় সেই সম্পর্কে আলোচনায় আসছি। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি। প্রথমে একটুখানি লিখে দিই যে মানব শ্বসন তন্ত্র কি কি অংশ দ্বারা গঠিত হয়। কি কি অংশ দিয়ে তৈরি হচ্ছে না, কতগুলো এরকম যদি চার্টের আকারে করে নিই। প্রথমেই আছে বহি নাসারন্ধ্র, তারপরেই আছে নাসা পথ, তারপরেই আছে অন্ত নাসারন্ধ্র, তারপরেই আছে গলবিল, তারপরেই আছে স্বরযন্ত্র বা ল্যারিংস, তারপরেই আছে শ্বাসনালী বা ট্রাকিয়া, তারপরেই আছে ব্রঙ্কাস। এই পর্যন্ত ব্রঙ্কাস পর্যন্ত হচ্ছে আমরা ফুসফুসের বাইরের দিকে দেখব। তারপর প্রধান শ্বাসঙ্গ ফুসফুস, প্রধান শ্বাসঙ্গ। তাহলে দেখো অনেক কটা পার্ট লিখেছি এখানে, তার মধ্যে প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। কেন? তার কারণ প্রধান গ্যাসীয় আদান প্রদান, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ফুসফুসে সম্পন্ন হচ্ছে। বাকিগুলো সাহায্যকারী অঙ্গ, তার কারণ এই অঙ্গগুলোর মাধ্যমে গ্যাসীয় পরিবহন হয় কিন্তু আদান প্রদান হয় না। পরিবাহিত হচ্ছে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের পরিবহন এই পথে হয়ে থাকে। তো প্রথমেই চলে আসছি বহিঃনাসারন্ধ্র। কোথায় আছে না, আমাদের এই যে নাক আমরা দেখতে পাচ্ছি তার সামনে অবস্থিত এই যে একজোড়া ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে অক্সিজেন ঢুকছে বা কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হচ্ছে, তাকেই আমরা বলছি বহিঃনাসারন্ধ্র। এখানে আছে বহিঃনাসারন্ধ্র, বহিঃনাসারন্ধ্র যার মাধ্যমে অক্সিজেন ঢুকছে বা কার্বন ডাই অক্সাইড বাইরের দিকে নির্গত হচ্ছে। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে এবং অক্সিজেন ঢুকছে। বহিঃনাসারন্ধ্র। বহিঃনাসারন্ধ্র যে প্রকোষ্ঠের মধ্যে উন্মুক্ত হয়, তোমরা দেখতে পাচ্ছ বহিঃনাসারন্ধ্র ভেতরের দিকে যে প্রকোষ্ঠের ভেতরে উন্মুক্ত হয়েছে, একে কি বলা হচ্ছে? বলা হচ্ছে নাসাপথ। নাসাপথ বলা হয়। এবং এই নাসাপথ একটা তরুণাস্থি নির্মিত ব্যবধায়ক দ্বারা, এরকম একটা ভেতরের দিকে দেখতেই পাচ্ছ, তোমরা হাত দিলেই বুঝতে পারবে, তরুণাস্থি নির্মিত ব্যবধায়ক দ্বারা কি হয়েছে, এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই নাকের সামনের দিকে বহিঃনাসারন্ধ্র, একটা মাঝখানে তরুণাস্থি নির্মিত ব্যবধায়ক দ্বারা দুটো ভাগে বিভক্ত হয়েছে। দুটো ভাগে বিভক্ত হয়েছে। এবং এই নাসাপথের যে গাত্র, এই গাটা কি দিয়ে তৈরি হয়েছে? তৈরি হয়েছে স্তম্ভাকার আবরণী কলাকোষ, যেখানে প্রচুর পরিমাণে রোম যুক্ত হয় এবং মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ দেখতে পাওয়া যায়। কি বললাম, আবার বলছি, এই নাসাপথের যে অন্তর্গাত্র, এখানে আছে স্তম্ভাকার আবরণী কলাকোষ এবং মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ, যেখান থেকে একটা হরহরে পিচ্ছিল তরল মিউকাস ক্ষরিত হয়। কাজ কি করে? কাজ হচ্ছে শ্বাসবায়ুর পরিশোধনে সাহায্য করে। অর্থাৎ আমরা যে বাতাসটা গ্রহণ করছি, সেই বাতাস যখন এই পথে পরিবাহিত হচ্ছে, তখন সেই বাতাসের সাথে গৃহীত ধুলোবালি, বিভিন্ন জীবাণু যাতে এই নাসাপথের মধ্যেই আটকে থাকে, তাতে সাহায্য করছে এই মিউকাস অর্থাৎ গবলেট কোষ থেকে যেটা ক্ষরিত হচ্ছে, এবং অসংখ্য রোম এই কাজে সাহায্য করে। আচ্ছা, নাসাপথ দেখো যে ছিদ্রের মাধ্যমে, এইখানটা আছে নাসাপথ, যে ছিদ্রের মাধ্যমে পরবর্তী অংশ, এই পুরোটাই হচ্ছে গলবিল, এই পুরো অংশটাই হচ্ছে গলবিল। তো নাসাপথ যে ছিদ্রের সাহায্যে গলবিলে উন্মুক্ত হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? এই নাসাপথ যে ছিদ্রের সাহায্যে, দেখিয়েছি দেখো, গলবিলে উন্মুক্ত হচ্ছে, একে বলা হচ্ছে অন্ত নাসারন্ধ্র বলা হয়ে থাকে। অন্ত নাসারন্ধ্র বলা হয়ে থাকে। এবং অন্ত নাসারন্ধ্র যেখানে গলবিলে উন্মুক্ত হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে নাসা গলবিল। তার আগে একটুখানি বলি, তোমরা নিশ্চয়ই জানো যে গলবিল হচ্ছে এমন একটা পথ, এমন একটা জায়গা যেটা কিনা খাদ্যনালী এবং শ্বাসনালীর সাধারণ পথ রূপে কাজ করে। অর্থাৎ গলবিলের ভেতর দিয়ে খাবারও যায়, আবার শ্বাসবায়ুর আদান প্রদানও হয়ে থাকে। এই গলবিল
তিনটে অংশ দিয়ে গঠিত হয়। কি কি না, অন্তনাসারন্ধ্র গলবিলের যেখানে উন্মুক্ত সেই অংশকে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল বলা হয়ে থাকে। আবার আমাদের মুখ গহ্বর গলবিলের যেখানে উন্মুক্ত একে বলা হচ্ছে মুখ গলবিল। মুখ গলবিল বা মুখ গলবিল বলা হয়। এবং গলবিল দেখো এখানে একটা ছিদ্রের মাধ্যমে পরবর্তী অংশ, এর নাম হচ্ছে স্বরযন্ত্র, এর সাথে যুক্ত হয়েছে। তাহলে গলবিল যে ছিদ্রের দ্বারা স্বরযন্ত্রের সঙ্গে যুক্ত, যে অংশের দ্বারা, এই যে অংশটা, এটাকে কি বলছি, এটাকে বলা হয় স্বরগলবিল বলা হয়ে থাকে। তাহলে গলবিলের তিনটে পার্ট আমরা দেখলাম। আবার বলছি, গলবিল হচ্ছে খাবার এবং শ্বাসবায়ু পরিবহনের একটা সাধারণ পথ। এর তিনটে অংশ আছে। কি কি, অন্তনাসারন্ধ্র গলবিলে যেখানে উন্মুক্ত নাসা গলবিল, মুখ গহ্বর গলবিলে যেখানে উন্মুক্ত মুখ গলবিল, এবং গলবিল স্বরযন্ত্রের সঙ্গে যেখানে যুক্ত স্বরগলবিল। তিনটে অংশ দেখতে পাওয়া যায়। গলবিল যে ছিদ্রের মাধ্যমে স্বরযন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে একে কি বলা হয়, বলা হচ্ছে গ্লটিস। একে বলা হয়ে থাকে গ্লটিস বলা হয়। এবং এই গ্লটিসের মাথার উপর একটা এরকম তরুণাস্থি নির্মিত পর্দা দেখা যায়, তরুণাস্থি নির্মিত ঢাকনা অ্যাকচুয়ালি, যাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস, এপিগ্লটিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে না, ধরো যখন এখান দিয়ে খাবার যাচ্ছে তখন কি হয় না, এপিগ্লটিস এরকম, এই যে গ্লটিস যদি এই ছিদ্রটা হয় তাহলে তার উপরে তরুণাস্থি নির্মিত একটা ঢাকনা হচ্ছে এপিগ্লটিস, তাই তো? তাহলে যখন এই গলবিল খাদ্যনালী হিসেবে কাজ করছে, যখন এর ভেতর দিয়ে খাবার যাচ্ছে তখন এপিগ্লটিস কি করছে না, গ্লটিসকে বন্ধ করে দিচ্ছে। তার ফলে কি হয়, খাবার আমাদের শ্বাসনালীর ভেতরে ঢোকে না, ঢুকতে পারে না। এবং তার ফলে কি হয় না, আমাদের ফুসফুসের ভেতরে কোনো খাদ্য কণা প্রবেশ করে না। মনে রাখবে তোমরা, এই জন্য বলে, দেখবে নিশ্চয়ই শুনেছো বড়দের কাছ থেকে, যে যখন আমরা কোনো খাবার খাই তখন কথা বলতে হয় না। কেন না, কথা বললে কি হয়, দেখা যায় যে এই যে এপিগ্লটিস যেটা গ্লটিসকে বন্ধ করে রেখেছে অনেক সময় সরে যেতে পারে। সরে গেলে কি হবে, খাবার এই গ্লটিসের মাধ্যমে আমাদের শ্বাসনালীর ভেতরে ঢুকে যাবে এবং তখন কি হয়, সরকে যায়, আমাদের কাশির উদ্রেক ঘটে। তাহলে আবার বলছি, দেখো যে গলবিল স্বরযন্ত্র শ্বাসনালীর পার্ট, এটা যেখানে যুক্ত হয়েছে গলবিল স্বরযন্ত্রের সাথে, সেখানে একটা ছিদ্র আছে যাকে বলছি গ্লটিস। এই গ্লটিস এপিগ্লটিস দিয়ে ঢাকা থাকছে। কখন না, যখন গলবিল খাদ্য নালী হিসেবে কাজ করছে, যখন এর ভেতর দিয়ে খাবার পাস করছে তখন গ্লটিসকে এপিগ্লটিস বন্ধ করে রাখছে যাতে খাদ্য কণা কোনো আমাদের শ্বাসনালীর ভেতরে ঢুকে না যায়। আচ্ছা, এর পরবর্তী অংশ দেখো, এটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। স্বরযন্ত্র বা ল্যারিংস, বা একে আমরা ভয়েস বক্সও বলে থাকি। তার কারণ কি, তার কারণ এখানে তোমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানবে, এখন শুধু এইটুকু জানো যে এখানে আমাদের দুই জোড়া লিগামেন্ট আছে। দুই জোড়া লিগামেন্ট, যারা কিনা যখন আমরা কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছি, যখন বেরিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বিপরীত পথে, তখন কি হয়, এই লিগামেন্টগুলো, এর ভেতরে যেরকম লিগামেন্ট আছে, এই লিগামেন্টগুলোর একটা কম্পন হয়, ভাইব্রেশন হয়, এবং তার ফলে কি হয়, আমাদের স্বরের সৃষ্টি হয়। এই যে গলা দিয়ে আমাদের আওয়াজ বেরোচ্ছে, এটা এই ভোকাল কর্ড যেটাকে বলা হয়, এই যে বললাম লিগামেন্ট, একে বলা হচ্ছে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলেই কিন্তু আমাদের গলা থেকে আওয়াজের সৃষ্টি হচ্ছে, স্বরের সৃষ্টি হচ্ছে। যেহেতু এখান থেকে স্বরের সৃষ্টি হয়, আওয়াজের সৃষ্টি হয়, তার জন্যই এর নাম হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। সংখ্যায় কতগুলো থাকে, দু জোড়া লিগামেন্ট দিয়ে তৈরি, যাকে বলা হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড বলা হয়ে থাকে। এখানে আর একটু বলবো তোমাদের, সেটা হচ্ছে দেখবে ছেলেদের ক্ষেত্রে কি হয়, এই স্বরযন্ত্র একটুখানি স্ফীত হয়। তার আর একটু বলবো, দেখো এই স্বরযন্ত্র কতগুলো তরুণাস্থি দিয়ে তৈরি একটা প্রকোষ্ঠ। কতগুলো তরুণাস্থি থাকে, 9টি। 9টি তরুণাস্থি, 9টি তরুণাস্থি নির্মিত একটা প্রকোষ্ঠ হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। তার মধ্যে সব থেকে বড় তরুণাস্থি হচ্ছে থাইরয়েড তরুণাস্থি, থাইরয়েড তরুণাস্থি। এবং এই থাইরয়েড তরুণাস্থি
ছেলেদের ক্ষেত্রে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা গলার বাইরেও আমরা দেখতে পাই, যাকে বলা হয়ে থাকে অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে এই বৃদ্ধি দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো এই গেল স্বরযন্ত্র। একে ভয়েস বক্স বলা হচ্ছে, তার কারণে এখানে ভোকাল কর্ড থাকছে এবং স্বর সৃষ্টিতে সাহায্য করছে। এরপরে চলে যাচ্ছি, দেখো পরবর্তী যে লম্বা নলাকার অংশ, একে বলছি আমি শ্বাসনালী। শ্বাসনালী বা ট্রাকিয়া 10 থেকে 11 সেন্টিমিটার দীর্ঘ নলাকার অংশ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এবং এই শ্বাসনালী বা ট্রাকিয়া এটা কিন্তু পাতলা প্রাচীর যুক্ত হয়। সিলিয়া যুক্ত আবরণী কলা আছে এর ভেতরে। সিলিয়া যুক্ত আবরণী কলা থাকে, যেটা শ্বাসবায়ু পরিশোধনে সাহায্য করে। এটাও কিন্তু শ্বাসবায়ু পরিশোধনে সাহায্য করে। পাতলা প্রাচীর যুক্ত, অনেকটা স্ট্রয়ের মতন। এবার তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্র দিয়ে যদি আমরা খুব জোরে কোনো কিছু টানি তাহলে কি হয়, স্ট্র চুপসে যায়, তাই না? তাহলে যদি খুব দ্রুত শ্বাসবায়ুর আদান প্রদান হয়, তাহলে যেহেতু এটা খুব পাতলা প্রাচীর যুক্ত, তাহলে চুপসে যেতে পারে, তাই তো? তার জন্য কি হয়, দেখো শ্বাসনালী এরকম কতগুলো সি আকৃতি বিশিষ্ট, অর্থাৎ কমপ্লিট রিং না, কমপ্লিট রিং না, এইরকম ভাবে আছে। সি আকৃতি বিশিষ্ট কতগুলো তরুণাস্থি নির্মিত বলয় দিয়ে এইভাবে ঘেরা থাকে। কতগুলো থাকে এরকম তরুণাস্থি নির্মিত বলয়ের সংখ্যা কত বলছে? 16 থেকে 20টি। 16 থেকে 20টি তরুণাস্থি নির্মিত বলয় দ্বারা কার্টিলেজ রিং দিয়ে পরিবেষ্টিত থাকে, যাতে করে চুপসে না যায় এবং রিজিডিটি পায়, দৃঢ়তা আসে। তার জন্যই দেখতে পাওয়া যায় শ্বাসনালীর মধ্যে। এবার বলছে দেখো তাহলে এর কাজ কি, শ্বাসবায়ু আদান প্রদানে সাহায্য করে এবং শ্বাসবায়ুর পরিশোধনেও সাহায্য করে থাকে। শ্বাসনালী বা ট্রাকিয়া আমাদের পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা, আমাদের মেরুদণ্ডের ফিফথ যে ভার্টিব্রা, পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা, এখানে এসে কি হয়েছে না, এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং দুটো ফুসফুসের ভেতরে ঢুকে গেছে। এদেরকে আমরা কি বলছি? একটাকে বলছি ব্রঙ্কাস, একটাকে বলছি ব্রঙ্কাস, দুটোকে একসাথে বলা হয়ে থাকে ব্রঙ্কাই বলা হয়ে থাকে। তাহলে যেটা, এটা কোন ফুসফুস? এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়া কি করেছে, ফিফথ থোরাসিক ভার্টিব্রার কাছে এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং দুটো ফুসফুসের ভেতরে ঢুকে গেছে, যাকে বলছি সিঙ্গুলারে বলছি ব্রঙ্কাস, দুটোকে একসাথে বলবো ব্রঙ্কাই। যখন ফুসফুসের ভেতরে ঢুকছে, দেখো যেটা ডান ফুসফুসে ঢুকছে এটাকে বলছি ডান ব্রঙ্কাস, যেটা বাম ফুসফুসে ঢুকছে এটাকে বলছি বাম ব্রঙ্কাস। তাহলে এই পর্যন্ত গঠন আর একটু বলবো, ব্রঙ্কাসের গঠন কিন্তু একেবারেই শ্বাসনালীর মতন হয়, অর্থাৎ এখানেও এরকম তরুণাস্থি নির্মিত সি আকৃতি বিশিষ্ট বলয় দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো এই পর্যন্ত গঠন আমরা বাইরের দিকে দেখছি, বাকি পুরোটাই কিন্তু ফুসফুসের ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। বলছে দেখো ফুসফুসের ক্ষেত্রে এই ব্রঙ্কাস যখন ফুসফুসের ভেতরে ঢুকলো, তখন আরো প্রচুর শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে। তোমরা বড় হয়ে ডিটেলসে জানবে, তো এইটুকু জানো যে ব্রঙ্কাস এর পরবর্তীতে বিভক্ত হয়ে গিয়ে প্রথমে তৈরি করছে প্রাথমিক বা প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। এই টারশিয়ারি ব্রঙ্কাসের যে শাখা প্রশাখা তাকে বলছি আমরা ব্রঙ্কিওল, এবং আলটিমেটলি ভাগ হয়ে যেটা তৈরি করছে, আলটিমেটলি যে শাখা, এটাকে বলছি আমরা রেসপিরেটরি ব্রঙ্কিওল। রেসপিরেটরি ব্রঙ্কিওল বলা হয়ে থাকে। এবং এই রেসপিরেটরি ব্রঙ্কিওলের মাথার উপর দেখো এরকম থলির মতন গঠন তৈরি হয়েছে, যাকে বলছি আমি অ্যালভিওলার থলি বলা হয়ে থাকে, যার ভেতরে অসংখ্য এরকম ছোট 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 মাইক্রোস্কোপিক, কিন্তু এগুলো মাইক্রোস্কোপিক বেলুনের মতন যে গঠন দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় অ্যালভিওলাই। প্লুরালে হচ্ছে অ্যালভিওলাই, সিঙ্গুলার যখন একটা বোঝাবো তখন তাকে বলছি অ্যালভিওলাস। তাহলে কি বললাম, আবার বলছি, ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে ঢুকে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং আলটিমেটলি তৈরি করে রেসপিরেটরি ব্রঙ্কিওল, যার মাথার উপর তৈরি হচ্ছে অসংখ্য অ্যালভিওলাই নিয়ে অ্যালভিওলার থলি। আর একটু বলবো, দেখো
যে যেহেতু ডান ফুসফুস হচ্ছে এরকম তিনটে খণ্ডক যুক্ত হয়, এই এক একটা খণ্ডককে বলা হয় লোব বা লতি বলা হচ্ছে। আর বাম ফুসফুস এরকম দুটো লোব যুক্ত, দেখো দেখিয়েছি আমি প্রমিনেন্ট এইভাবে, এই যে দুটো লোব, এটা একটা খণ্ড এটা একটা খণ্ড। আর ডান ফুসফুসের ক্ষেত্রে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটে খণ্ড। আর বাম ফুসফুস হচ্ছে দুটো খণ্ডক নিয়ে গঠিত। তাহলে যতগুলো খণ্ডক হবে সেই অনুসারে কিন্তু ব্রঙ্কাস ততগুলো মেন ব্রাঞ্চ তৈরি করেছে। দেখো তাহলে ডান ফুসফুসের ক্ষেত্রে প্রাইমারি ব্রঙ্কাস কটা? একটা, দুটো, তিনটে। আর বাম ফুসফুসের ক্ষেত্রে হচ্ছে একটা, দুটো, কারণ লোব যেহেতু দুটো, তাহলে দুটো প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করছে এবং তারপর অসংখ্য ব্রাঞ্চ তৈরি করছে, যার মাথায় তৈরি হচ্ছে অ্যালভিওলাই। দুটো ফুসফুসে টোটাল অ্যালভিওলাইয়ের সংখ্যা কত জানবে এটা? 300 থেকে 500 মিলিয়ন। 300 থেকে 500 মিলিয়ন অ্যালভিওলাই দেখতে পাওয়া যায় দুটো ফুসফুসে। ফুসফুসের গঠনে আরো কিছু বলার আছে। দেখো ডান ফুসফুস তিনটি লতি যুক্ত হয় দেখতেই পাচ্ছি, বাম ফুসফুস হচ্ছে দুটো লতি যুক্ত হয় এবং এর বাইরের দিকে একটা দ্বিস্তরীয় আবরণ আছে, দ্বিস্তরীয় আবরণ আছে যেটাকে বলা হচ্ছে প্লুরা পর্দা। প্লুরা পর্দা, প্লুরা পর্দা। এই প্লুরা পর্দা দুটো স্তর যুক্ত হয়, কি কি? বাইরের দিকে হচ্ছে প্যারাইটাল প্লুরা, বাইরের দিকে প্যারাইটাল প্লুরা, আর ভেতরের দিকে আছে ভিসেরাল প্লুরা, ভিসেরাল প্লুরা। তো এরকম দুটো পর্দা, বাইরের দিকে প্যারাইটাল, ভেতরের দিকে ভিসেরাল, দুটোর মাঝখানে একটা লিকুইড থাকে, তৈলাক্ত তরল, যেটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড বা প্লুরাল তরল। কাজ কি করে না, ফুসফুসের ক্রমাগত যে সংকোচন প্রসারণ হচ্ছে, এই সংকোচন প্রসারণের সময় কি হয়, দুটো লেয়ারের মাঝখানে, ভিসেরাল এবং প্যারাইটাল মাঝখানে যাতে ঘর্ষণ না হয়, সেই ঘর্ষণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করছে প্লুরাল ফ্লুইড। তাহলে এই গেল দেখো আমাদের মানব শ্বসনতন্ত্রের কি কি অংশ দেখতে পাওয়া যায়। আবার সামাপ করছি, বহিনাসারন্ধ্র, নাসাপথ, কাজ কি? শ্বাসবায়ু পরিশোধন। তারপরে অন্তনাসারন্ধ্র, তার পরবর্তী অংশ গলবিল, খাদ্য এবং শ্বাসবায়ুর সাধারণ পথ, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে জানবে। তার পরবর্তী অংশ দেখো গলবিল, যেখানে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে গ্লটিস। গ্লটিস, এপিগ্লটিস তরুণাস্থি নির্মিত ঢাকনা দিয়ে খোলে বন্ধ হয়। ষড়যন্ত্র ভোকাল কর্ড যুক্ত, শ্বাসবায়ু পরিবহন করে। শ্বাসনালী বা ট্রাকিয়া, দুটো প্রধান ভাগ, এদেরকে বলছি একটা ব্রঙ্কাস, দুটো ব্রঙ্কাই। তার পরবর্তী পুরোটাই হচ্ছে ফুসফুসের ভেতরে, যতগুলো লতিযুক্ত ততগুলো খণ্ডকে বিভক্ত হচ্ছে, প্রাইমারি ব্রঙ্কাস। তারপরে এর অসংখ্য শাখা প্রশাখা, সেকেন্ডারি, টারসিয়ারি ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, এবং এর মাথায় অ্যালভিওলাই তৈরি হয়, যেটা একটা থলির আকারে অবস্থান করে, অ্যালভিওলার থলি। এই গেল মানব শ্বসনতন্ত্রের গঠন। এরপরে চলে আসছি শ্বাসক্রিয়া, কিভাবে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে।